হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য তার সেকেন্ড ক্লাস করাচ্ছি। উপপাদ্যের সাধারণ নির্বাচন হলো, উপপাদ্য নাম্বার হচ্ছে 41। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। তার বৃত্ত আমরা অঙ্কন করলাম। বলছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, তা বহিস্থ বিন্দু সাপোজ এই নেওয়া হলো, বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শকে অঙ্কন করছি আমরা। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু সাপোজ পি, পি বিন্দু থেকে একটা স্পর্শক পি এ আর একটা স্পর্শক এই পিবি অঙ্কন করলাম। স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। স্পর্শ বিন্দু হচ্ছে এ, তার সঙ্গে বহিস্থ বিন্দু পি এ, স্পর্শ বিন্দু বি, তার সঙ্গে বহিস্থ বিন্দু পিবি। এই পি এর দৈর্ঘ্য আর এই পিবির দৈর্ঘ্য সমান দেখা যাবে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, এপি রেখা অংশ কেন্দ্রে কিভাবে কোণ উৎপন্ন করছে আমরা একটুখানি বলি। একটা বহিস্থ বিন্দু এই আছে, এই একটা রেখা অংশ আছে, এই রেখা অংশ এই বহিস্থ বিন্দুতে কত কোণ উৎপন্ন করছে সেটা পেতে গেলে রেখা অংশের বহিস্থ বিন্দুর সঙ্গে, সেটা রেখা অংশের প্রান্ত বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুটা যুক্ত করব, এই কোণটা হলো। তাহলে এই রেখা অংশটা এই বিন্দুতে এই কোণ উৎপন্ন করছে। একইভাবে এই এপি রেখা অংশ ও বিন্দুতে কত কোণ উৎপন্ন করছে সেটা পেতে গেলে আমার এই এ বিন্দুর সঙ্গে এই ও বিন্দু, পি বিন্দুর সঙ্গে ও বিন্দু এই যুক্ত করতে হবে। তখন এই এ ও পি কোণটা হলো এপি রেখা অংশ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। একইভাবে যদি আমরা ওবি যুক্ত করি তাহলে এই বিওপি এই কোণটা হচ্ছে বিপি রেখা অংশ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। প্রথম হলো কোণ এওপি, যেটা এপি রেখা অংশ দ্বারা উৎপন্ন হয়েছে, আর এটা হলো বিপি রেখা অংশ দ্বারা উৎপন্ন হয়েছে কেন্দ্রে। এখন এই দুটো কোণ আমাদের সমান দেখাতে হবে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন উপপাদ্যের। তাহলে অঙ্কন করার দরকার হলো কি, আমাদের এইগুলো যুক্ত করে নিয়ে কিন্তু আমাদের প্রমাণটা করতে হচ্ছে। আচ্ছা, এইখানে অঙ্কন যেটা, সেই অঙ্কনটা কিন্তু আলাদাভাবে দরকার হচ্ছে না। কারণটা হচ্ছে এইখানে যেগুলো প্রমাণ করতে বলেছে সেই প্রমাণের মধ্যেই কিন্তু অঙ্কনের কাজ মিটে যাচ্ছে। ওই জন্য আমরা আলাদা করে আর কিন্তু অঙ্কন করছি না। যেটা হচ্ছে বিশেষ নির্বাচন বলা হচ্ছে, সেটা আমরা আবার লিখে ফেলি। ও কেন্দ্রীয় বৃত্তের এখান থেকে এটুকু গেল বিবৃতি। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক পিএ ও পিবি অঙ্কন করা হয়েছে। ও কমা এ আর ও কমা বি যুক্ত করার ফলে কেন্দ্রে কোণ এওপি এবং কোণ বিওপি উৎপন্ন হয়েছে।
প্রামাণ্য বা প্রমাণ করতে হবে এই এপি সমান বিপি, বা এখানে আমরা পি এ পিবি রেখা অংশ যেহেতু লিখেছি, আমরা এখানে বা এই পি এ সমান পিবি এটাও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই কোণ এওপি সমান কোণ বিওপি। আচ্ছা, এখানে দেখো দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আমরা এখানে সমকোণী ত্রিভুজ পাবো। প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে পাবো? এখানে কোণ ও এ পি এটাকে 90 ডিগ্রি বলছি আমরা, ও বিপি এটাকে 90 ডিগ্রি বলছি। ওটাকে 90 ডিগ্রি আমরা কিভাবে বলতে পারবো? এখানে এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুগমে ব্যাসার্ধ। আমরা তো অলরেডি শিখে এসেছি স্পর্শক স্পর্শবিন্দুগমে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়, এই ব্যাসার্ধ। আর এই হচ্ছে স্পর্শক। এই পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো কোনটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছ তোমরা দুটো মার্কারের মধ্যে। একইভাবে এই ব্যাসার্ধ, এই হচ্ছে স্পর্শক, এই দুটো মার্কারের মধ্যে দেখো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। যুক্তিটা কি? আগের উপপাদ্য আমরা শিখে এসেছি যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগমে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়, সেটা কাজে লাগিয়ে ওটা 90 ডিগ্রি আমরা বলতে পারবো। তাহলে প্রমাণে আসছে আমরা এবার ওপি হলো ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ এবং এপি হলো স্পর্শবিন্দু এর দিয়ে অঙ্কিত স্পর্শক। এপি হলো স্পর্শক। আচ্ছা, ওপি বলছে আর এখানে এটা ও এ হলো ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এখান থেকে এই ও এ লম্ব আমরা এপি বলতে পারবো আগের উপাদানের সাহায্যে। অনুরূপে ওবি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং পিবি স্পর্শক। তাহলে এখান থেকে আমরা ওইভাবে এই ওবি লম্ব পিবি বিপি যাই লিখলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এই কোণ দুটো 90 ডিগ্রি আমরা বলতে পারছি। কোণ দুটো 90 ডিগ্রি বলতে পারছি মানে তাহলে উপরের এই যে ত্রিভুজটা সমকোণী, নিচের এই ত্রিভুজটা সমকোণী। সুতরাং ত্রিভুজ ও এ পি এবং ত্রিভুজ ও বিপি সমকোণী। যেখানে কোণ ও এ পি সমান 90 ডিগ্রি, কোণ ও বিপি সমান 90 ডিগ্রি। আচ্ছা, এই যে দুটো বিবৃতি আমরা লিখলাম, এই বিবৃতির পেছনে তো আগের উপপাদ্যটা আমরা কাজে লাগাচ্ছি। যেহেতু আমরা আগের উপপাদ্য কাজে লাগাচ্ছি, তোমরা পারলে এইখানে ব্র্যাকেটের মধ্যে আগের উপপাদ্যের সাধারণ নির্বাচনটা লিখতে পারো। উপপাদ্য 40-এর বিবৃতি এখানটা তোমরা লিখে দেবে, কারণ ওইটার সাহায্যে কিন্তু আমরা এটা বলতে পারলাম। আচ্ছা, আমরা নিচে যেহেতু জায়গা নেই, উপরের অংশটুকু মুছে দিয়ে আমরা প্রমাণ করছি বাকি অংশটুকু।
তাহলে এখানে দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি, যে সমকোণী ত্রিভুজ দুটোর এই বাহুর সঙ্গে এই বাহু সমান দেখাতে হবে, আর এই কোণ সমান দেখাতে হবে। তাহলে দুটো ত্রিভুজের বাহু কোণ সমান হতে গেলে দুটো ত্রিভুজকে আগে সর্বসম হতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানো। ওই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখানোর জন্য কি কি শর্ত আমরা এখানে পাই দেখি। একটা তো ও এ ব্যাসার্ধ ও বি ব্যাসার্ধ সমান আমরা বলতে পারবো সহজেই, আর ওপিটা উভয় বৃত্তে আছে সাধারণ বাহু। এখন যখনই আমরা ও এ বাহু ও পি বাহু নিচ্ছি তখন এই এ ও পি এই কোণটা নেওয়ার দরকার, কারণ দুটো বাহু নিলেই তার মধ্যবর্তী কোণ নিতে হবে। সাইড অ্যাঙ্গেল সাইড যে রুল, দুটো বাহু এবং বাহুদের অন্তর্বর্তী কোণ, কিন্তু এই কোণটা আমরা নিতে পারছি না, কারণ এই কোণটা বলা নেই, প্রমাণ করতে হবে। তাহলে এই শর্ত আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না। তিনটে বাহু তো নিতেই পারবো না। কেন তিনটে বাহু নিতে পারবো না? কারণ তো আমাদের দুটো বাহু সমান হলেও এই বাহু সমান বলা নেই। আচ্ছা, এবারে দেখা যাক অ্যাঙ্গেল সাইড, তাহলে এস সেটাও কিন্তু হচ্ছে না। এবারে অ্যাঙ্গেল সাইড বলি বা সাইড অ্যাঙ্গেল বলি, যেটাই বলি না কেন আমরা, দুটো কোণ একটা বাহু, তো এখানে তো আমাদের হাতে কেবলমাত্র একটা কোণই যাবে সমান আছে, 90 ডিগ্রি কোণটা। তাহলে এটাও কাজ লাগাতে পারছি না, কারণ এখানে দুটো কোণ দরকার। তাহলে এ শর্ত ফেল হলো। আর বাকি আছে কি RHS, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ অতিভুজ বাহু নিয়ম। এবার এইখানে তো সমকোণ তো এটা পাচ্ছি, বাকি থাকছে অতিভুজ আর একটা বাহু। আচ্ছা, তোমরা এখানটায় মনে রাখবে এই সমকোণ অতিভুজ বাহু এটার ক্ষেত্রে কিন্তু আমরা শর্ত লেখার সময় দুটো শর্ত লিখব। আবার বলছি, এটা লেখার সময় কিন্তু আমরা দুটো শর্ত লিখব, তিনটে না। দুটো শর্ত কি কি? অতিভুজ আর একটা বাহু দেখাবো। তাহলে আরটা কোথায় যাবে? আর মিনস রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ সমকোণ। ওই যে আমরা উল্লেখ করব যে সমকোণী ত্রিভুজ OAP, সমকোণী ত্রিভুজ OBP, ওইখানে সমকোণটা চলে যাচ্ছে। এটা আমরা উল্লেখ করব না। এটা যদি উল্লেখ করি তাহলে ব্যাপারটা দাঁড়ালো একটা কোণ লেখা হলো, দুটো বাহু লেখা হলো, অর্থাৎ এখানে চলে আসছে, কিন্তু এটা তো ফুলফিল হচ্ছে না। ওই জন্য আমরা কিন্তু এটা লিখবো না। হয়তো তোমাদের বইতে পাবে যে এখানে সমকোণ লেখা আছে, তোমরা কিন্তু সমকোণ লিখবে না। তোমরা NCERTর বই ফলো করবে, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকাশনা থেকে বার হচ্ছে NCERTর বইটা। এই NCERTর বইয়ে কিন্তু পরিষ্কার লেখা আছে দুটো ত্রিভুজ সর্বসমার ক্ষেত্রে RHS রুল যেটা, সেখানে একটা সমকোণ যেটা, সেইটা শর্তটা মূল দুটো ত্রিভুজ উল্লেখ করার সময় রেখে অতিভুজ আর একটা বাহু এই দুটো কিন্তু উল্লেখ করা হচ্ছে। শর্ত হিসেবে থাকছে তখন অতিভুজ একটা সম্পর্ক, অপর একটা বাহু দিয়ে আরেকটা সম্পর্ক, দুটো, যেগুলো আমরা কিন্তু এই তিনটের ক্ষেত্রে তিনটে শর্ত দিয়েই আমরা কিন্তু সব করে এসেছি, তিনখানা শর্ত লিখে। কিন্তু এই RHS রুলে কিন্তু লেখার সময় হবে কিন্তু দুটো শর্ত, আটটা চলে যাবে সমকোণী ত্রিভুজ উল্লেখ করার সময়। তোমরা এই RHS রুলটা দরকার হলে NCERTর বইয়ের থেকে ভালো করে পড়ে নিতে পারো। আর NCERTর বই তোমার মোবাইলে অ্যাপস NCERTর পেয়ে যাবে, প্লে স্টোর থেকে NCERTর অ্যাপস আছে, সেই NCERTর অ্যাপসে গিয়ে খুলে তোমার 7-এর বইয়ের থেকে বা 8-এর বইয়ের থেকে কিন্তু ওটা রুলটা পেয়ে যাবে তোমরা। আচ্ছা, আমরা মূল প্রমাণে চলে আসি এবার। সমকোণী ত্রিভুজ OAP এবং সমকোণী ত্রিভুজ OBP এর এই যে আমরা সমকোণী ত্রিভুজ বলে উল্লেখ করলাম, সমকোণী ত্রিভুজ যেই আমরা বলছি তার মধ্যেই কিন্তু ওই আটটা কিন্তু ওখানে চলে যাচ্ছে। এক নম্বর হচ্ছে OA সমান OB, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ।
2 নম্বর হচ্ছে ওপি বা অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি। তোমরা এইটার পরিবর্তে অতিভুজ ওপি সাধারণ বাহু এটাও লিখতে পারো, অতিভুজ ওপি সাধারণ বাহু উভয় ত্রিভুজে আছে, এই জন্য আমরা এটাকে সাধারণ বাহু বলছি। তাহলে দুটো শর্ত কিন্তু ফুলফিল হয়ে গেল, অতিভুজ আর একটা বাহু। তাহলে দুটো ত্রিভুজ, তাহলে সর্বসম অতএব ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও বিপি। আচ্ছা, দুটো ত্রিভুজ সর্বসম হলেই কিন্তু সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় বা সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। আমরা সরাসরি কিন্তু এই কোণের বিপরীত বাহু এটা বা এই কোণের বিপরীত বাহু এটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? এই কোণ দুটোই তো সমান, ওই কোণ আমার সমান জানা নেই, কিন্তু তোমাদের বইতে দেখবে সরাসরি লেখা আছে। আমি লেখাটা লিখে দিচ্ছি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটা আমি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি। এইখানে সর্বসম হওয়ার পরে এই কোণ এওপি সমান কোণ বিওপি এখানে। আচ্ছা, এইখানটা একটা জিনিস একটুখানি সংযোজন করে নেবে, এই RHS রুল অনুসারে সর্বসমতার সময় সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আচ্ছা, এইখানে অনুরূপ কোণ বলে তোমাদের বইতে লেখা আছে, কিন্তু সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন যে এটা অনুরূপ কোণ আদৌ বলা উচিত কি না। আর যেই এই কোণ আমরা সমান বলতে পারবো, তখন ওই এপি বাহু আর বিপি বাহু সমান। আচ্ছা, এবার এখানে প্রশ্ন আছে, এটা হচ্ছে অনুরূপ বাহু। এটা অনুরূপ বাহু নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু অনুরূপ কোণটা নিয়ে প্রশ্ন আছে। কীরকম আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো, সর্বসম হওয়ার পরে নিয়ম বলা হচ্ছে যে যে বাহু সমান হবে তার বিপরীত কোণ সমান হবে, আর যে যে কোণ সমান হবে তার বিপরীত বাহু সমান হবে। তা এখন আমাদের এই ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, আর ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণ আর এই কোণ সমান আমরা বলতে পারবো। এখানটা আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। এই যেহেতু এই ও এ আর ও বি সমান, তার জন্য ও এ বাহুর বিপরীত কোণ হলো কোণ এপিও, আর ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ বিপিও। অ্যাকচুয়ালি এই কোণটাই কিন্তু হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আমি সংক্ষেপে অনুরূপ কোণ বলে এখানে লিখলাম। যেই এই কোণ দুটো সমান বলছি, তাহলে আমরা পাচ্ছি কি এই দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান হয়ে গেল। তো ত্রিভুজের দুটো করে কোণ সমান হলে আমরা জানি যে তৃতীয় কোণটা সমান হয়। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো এই কোণটা অ্যাকচুয়ালি তখন হয়ে যাচ্ছে কিন্তু অবশিষ্ট কোণ। এই কোণটা, কারণ এটা 90, এটা 90, এটা এখন সমান দেখানো হলো। সাপোজ এটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা। এবার 180 থেকে এই 90 আর থিটা বাদ দিলে এখানে যা হবে, 180 থেকে 90 আর থিটা বাদ দিলে এখানেও তাই হবে। তখন এই অবশিষ্ট কোণ হিসেবে কোণ এই এওপি সমান কোণ বিওপি হবে। তাহলে এইখানে বইতে যেটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা অনুরূপ কোণের পিছনে অনেকটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হলো কিন্তু এই দুটো বাহু ও এ ও বি বৃত্তের ব্যাসার্ধ হিসেবে সমান হওয়ার জন্য তাদের বিপরীত কোণ এপিও বিপিও সমান। তারপরে গিয়ে এই দুটো হচ্ছে অবশিষ্ট কোণ। এই অবশিষ্ট কোণ হিসেবে কোণ দুটো সমান হলো, অনুরূপ কোণ হিসেবে কিন্তু সমান বলা ঠিক হবে না। আচ্ছা, এরপরে গিয়ে
যখনই আমরা ওই কোণ দুটো সমান দেখালাম, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবার দেখো এইটা, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে তখন এটা, অর্থাৎ এই এ ও পি কোণের বিপরীত বাহু এপি আর বি ও পি কোণের বিপরীত বাহু হচ্ছে বিপি। তখন ওই দুটো বাহু সমান কোণদ্বয়ের বিপরীত বাহু, সেই হিসেবে অনুরূপ বাহু হিসেবে সমান এটা বলা যাবে। তাহলে উপাদানটা প্রমাণ হয়ে গেল। তোমরা পারলে একটু এনসিইআরটির বইটা একটু তোমরা এখানে দেখে নেবে, দেখে নেওয়ার পরে ওই আরএসএস রুলটা আর পরিষ্কার করে বুঝতে পারবে কোথায় আমরা ওটা প্রয়োগ করতে পারবো, কোথায় প্রয়োগ করতে পারবো না। এবার আমরা একটা প্রয়োগ দেখি এর। তোমাদের গভর্নমেন্ট টেক্সট বইয়ের পেজ নাম্বার 218, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেনে বলা হচ্ছে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রায় আয়তক্ষেত্র প্রমাণ করো। বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রায় আয়তক্ষেত্র না, সরি ওটা রম্বস। বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রায় রম্বস, আয়তক্ষেত্র না ওটা। আচ্ছা, আমরা চিত্রটা এখানেই। এখানে আমরা ছবিতে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছি। ওই বৃত্তের পরিলিখিত একটা সামান্তরিক হচ্ছে এবিসিডি। আমাদের দেখাতে হবে এবিসিডি সামান্তরিকটা রম্বস। তো সামান্তরিক মানে আমরা সংজ্ঞা অনুসারে জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তারপরে ক্লাস 9-এ আমরা শিখলাম সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। প্রমাণ করতে হবে রম্বস। রম্বস প্রমাণ করতে গেলে আমার 4টে বাহু সমান দেখাতে হবে সামান্তরিকের। সামান্তরিকের 4টে বাহু সমান হলে সেটা রম্বস বলা যাবে। তাহলে এখানে আমাদের এই ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত সমান্তরিক ABCD প্রমাণ করতে হবে ABCD একটি রম্বস। আচ্ছা, যেহেতু ABCD সামান্তরিক পরিলিখিত, সেই জন্য কিন্তু ওই বৃত্তকে সামান্তরিকের বাহুগুলো সব স্পর্শ করবে। অর্থাৎ AB বাহু, BC বাহু, CD বাহু, DA বাহু সব স্পর্শ করছে।
ABCD সামান্তরিক বৃত্তের পরিলিখিত হওয়ায় AB BC CD DA বাহু চারটি বৃত্তটিকে যথাক্রমে PQ আর S বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমরা প্রমাণে আসি। অঙ্কটা এখানে আর কিছু দরকার নেই। আমরা উপপাদ্যর প্রয়োগের আগে শিখলাম কি, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যাচ্ছে বৃত্তে, তাদের দৈর্ঘ্য সমান। এখানে দেখো এ একটা বহিস্থ বিন্দু, তার থেকে এপি একটা স্পর্শক, এ একটা স্পর্শক, বি বিন্দু থেকে বিকিউ স্পর্শক, সি বিন্দু থেকে সিকিউ সিআর স্পর্শক, ডি বিন্দু থেকে ডিএস ডিআর স্পর্শক। তাহলে সব স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান, সেটা আমরা লিখে নিই। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এএস ও এপি দুটি স্পর্শক, অতএব এই এএস সমান এপি। আবার একইভাবে আমি এখানে একটুখানি লেখা সংক্ষিপ্ত করার জন্য আমি ডট ডট মেরে দিচ্ছি, তোমরা এখানে লেখাটা পুরো লিখে নিও। বি থেকে এই বিপি ও বিকিউ দুটি স্পর্শক, অতএব এই বিপি সমান বিকিউ। আচ্ছা, সেই একইভাবে আবার এগুলো তোমরা কিন্তু খাতায় যখন লিখবে এগুলো ডট ডট দেবে না, ফুল সেন্টেন্স কিন্তু তোমরা লিখে নেবে। আচ্ছা, এখান থেকে আমার এই সি থেকে এই সিকিউ ও সিআর দুটি স্পর্শক, অতএব সিকিউ সমান সিআর। আবার ও থেকে আরেকটা বাকি আছে, ডি বিন্দু থেকে এই ডিএস ও ডিআর দুটি স্পর্শক, অতএব এই ডিএস সমান ডিআর। এই সম্পর্কগুলো আমরা পেলাম, সম্পর্কগুলো আমাদের প্রমাণে কাজে লাগবে। চল নিচে যায় কিনা আমরা উপরের অংশটুকু মুছে দিয়ে এবারে। আচ্ছা, আমরা একটুখানি সারসংক্ষেপ করে বুঝিয়ে দিয়ে আগে ব্যাপারটা। আমাদের হাতে আছে কিন্তু সামান্তরিক, মানে এবি সমান ডিসি আর এডি সমান বিসি, এইটা আমাদের হাতে আছে। উদ্দেশ্য কি, চারটে বাহু সমান দেখানো। চারটে বাহু সমান দেখাতে যদি আমরা এই এবি সমান বিসি দেখাতে পারি, এবি সমান বিসি দেখানো মানে এখানে কি হলো, বিসি এর সঙ্গে আবার কি সমান, এডি সমান, আর এবি এর সঙ্গে কি ডিসি সমান। তাহলে দেখো চারটে সমান হয়ে গেল। যদি আমরা এইটা দেখাতে পারি, এই বক্স করছি যেটুকু, যদি আমরা এবি আর বিসি সমান দেখাতে পারি, তখন এবি এর সঙ্গে যেহেতু ডিসি সমান, এই এবি এর সঙ্গে ডিসি লিখবো, আবার বিসি এর সঙ্গে এডি সমান, বিসি এর সঙ্গে এডি লিখবো। তাহলে কি হলো, এখানে চারটে বাহু দেখো সমান হয়ে গেল। সামান্তরিকে চারটে বাহু যে সমান হয়ে গেল, তখন আমরা বলতে পারবো যে ওটা রম্বস।
তাহলে এখন আমাদের এই এবি আর বিসি সমান দেখালে কিন্তু কাজ মিটবে। বা এবি আর বিসি সমান দেখাতে হবে এমনভাবে না, কারো ইচ্ছে হলো যে আমি বিসি এর সঙ্গে সিডি সমান দেখাতে পারি, কারো ইচ্ছে হলো আমি এবি এর সঙ্গে এডি সমান দেখাতে পারে, কারো ইচ্ছে হলো এডি এর সঙ্গে ডিসি সমান দেখাবে, সেও দেখাতে পারে। আমরা যে কোনো একটা সেট নিলেই হবে। আচ্ছা, এবার এবি আর বিসি ওই দুটো সমান দেখানোর জন্য আমাদের শুরুটা একটু অন্যভাবে করতে হবে। শুরুটা যেটা করতে হবে, ওই এবি আর সিডি এই যে দুটো বিপরীত বাহু, ওইখান থেকে কিন্তু আমাদের শুরুটা করতে হবে। এবি আর বিসি যখন সমান আমরা দেখাতে চাইছি, এবি প্লাস ডিসি এইখান থেকে আমরা শুরু করছি। আচ্ছা, এবি ছবিতে এপি প্লাস পিবি দেখো এই, আর ডিসি ছবিতে ডিআর প্লাস আরসি। আচ্ছা, এখানে এপি সমান কি আছে? এপি সমান দেখো এস, এস লিখলাম। পিবি সমান বিকিউ। আচ্ছা, ডিআর সমান ডিএস। আচ্ছা, আরসি সমান সিকিউ। আমরা মান বসিয়ে দিলাম ব্র্যাকেটে। এখানে এই শর্তগুলো সব আমরা কিন্তু লিখে দেবো এখানটায়। প্রথমে আমরা এপি সমান এএস কাজে লাগিয়েছি সেটা লিখলাম, তারপরে পিবি সমান বিকিউ কাজে লাগিয়েছি সেটা লিখলাম, তারপরে ডিআর সমান ডিএস কাজে লাগিয়েছি সেটা লিখলাম, তারপরে আরসি সমান সিকিউ কাজে লাগিয়েছি সেটা লিখলাম। আচ্ছা, এবার এএস আর ডিএস এক জায়গায় করতে হবে। এটা আর এটা যদি আমরা এক জায়গায় করি, এই এএস প্লাস ডিএস হলো প্লাস এই বিকিউ প্লাস সিকিউ হলো। ছবির দিকে দেখাতে পারে এই এএস প্লাস ডিএস, এই হলো এএস আর এই হলো ডিএস বাই এসডি। তাহলে পুরো এই রেখাটা পেয়ে যাচ্ছে আমরা। পুরো রেখাটা পেয়ে গেলে পুরো রেখাটা হচ্ছে এখানে এডি। আচ্ছা, আর বিকিউ প্লাস সিকিউ, এই বিকিউ আর এই হচ্ছে সিকিউ মিলে পুরোটা হচ্ছে বিসি। আচ্ছা, এই এবি আর ডিসি আমরা যেটা শুরু করেছিলাম, এইখানে এবি বাহু আর ডিসি বাহু তো পরস্পর সমান, সামান্তরিক বিরুদ্ধ সমান বলে, তাহলে এইখানে অতএব এই এবি প্লাস এই এবি লিখলাম। আবার কেন লিখলাম? এই এবি আর ডিসি তো সমান সামান্তরিক বলে। আচ্ছা, আর এইখানে এই এডি আর বিসি তো সমান সামান্তরিক বলে, তাহলে এখানে বিসি লেখা হলো। এখানে যেহেতু এই বিসি সমান এডি বা এডি সমান বিসি, এডি আর বিসি তো সামান্তরিক বিরুদ্ধ, ওই জন্য আমরা এই এডির পরিবর্তে এই বিসি লিখলাম। তাহলে এদিক হচ্ছে 2ab, এদিক হলো 2bc। তাহলে এবি সমান পেয়ে গেলাম আমরা বিসি। আচ্ছা, এখানে একটা লাইন একটু মুছে দিই। এইখানে চারটে বাহু সমান দেখানোর দরকার ছিল। আচ্ছা, এবি বাহুর সঙ্গে সমান কোনটা? এবি বাহুর সঙ্গে ডিসি সমান। তাহলে এই এবি এর সঙ্গে আমরা এই ডিসি যদি আগে লিখে নিই, এবি এর সঙ্গে ডিসি সমান, আর এই এবি এর সঙ্গে বিসি সমান এই হলো। আবার বিসি এর সঙ্গে কোনটা সমান? বিসি আর ডিসি তো সামান্তরিক বিপরীত বাহু সমান। তাহলে এই যেটা, এই দুটো বিপরীত বাহু বলে পরস্পর সমান হলো, এই দুটো বিপরীত বাহু বলে বিসি আর ডিসি। আচ্ছা, বিসির সঙ্গে বিপরীত বাহু হলো কোনটা? সরি, এডি সম্পর্ক। আর এর মাঝখানে থেকে গেল এবি আর বিসি, এখান থেকে এইটুকু, এই যেটা এবি আর বিসি আমরা সমান প্রমাণ করেছি। তাহলে এখানটা কি কায়দা করলাম আমরা? এই এবি বাহুর সঙ্গে তার বিপরীত বাহু ডিসি সমান, এই বিসি বাহুর সঙ্গে তার বিপরীত বাহু এডি সমান, সেটা লিখলাম। আর এবি আর বিসি সমান তো প্রমাণ করেছিলাম। তাহলে এখানে দেখো সামনে থেকে চারটি বাহু সমান হয়ে গেল,
অতএব ABCD সামান্তরিকের এই AB সমান BC সমান DC সমান AD, অতএব ABCD একটি রম্বস প্রমাণ হয়ে গেল। তো তোমরা তাহলে এখানে পেলে কি ABCD একটা সামান্তরিক, যেটা ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত, সামান্তরিক পরিলিখিত হওয়ার জন্য সেটা রম্বসে রূপান্তরিত হলো। তাই বাকি এক্সট্রা প্রমাণগুলো তোমরা সলভ করবে বা স্যারদের কাছ থেকে আবার সলভ করে নেবে।